মঞ্চে উপস্থিত সভাপতি সহ যুব নেতৃত্ব এবং কমরেড দীনেশ মজুমদারের কন্যা এবং বিল্টুর স্ত্রী, আর আপনারা যারা কমরেড মলয় চ্যাটার্জির এবং কমরেড সোমসুম্র গুপ্তের বিল্টুর স্মরণসভায় উপস্থিত হয়েছেন, সবাইকে অভিনন্দন জানিয়েই আমি দু চারটে কথা এখানে উল্লেখ করতে চাই। সম্ভবত যে কথাগুলো বলতে চাই তা আপনাদের সকলের ভালো নাও লাগতে পারে। এটা ঠিক যে সময়তে যুব সংগঠন গড়ে উঠেছিল সেই সময়টা আমরা এখন আর ফেরত পাবো না, এবং যে সময়তে মলয় চ্যাটার্জি যুব আন্দোলনে যুক্ত হয়েছিল বা বিল্টু যুব আন্দোলনে যুক্ত হয়েছিল, সেই সময়টাও আমরা আর ফেরত পাবো না। তবে এ কথা ঠিক, যুব সংগঠন যখন গড়ে ওঠে 1967 সালে, যখন বিনানি হলেতেই ওই যেটা লেখা আছে সম্মেলন হয়েছিল, সেখানেই প্রস্তুতি কমিটির সভা হয়েছিল। সেই প্রস্তুতি কমিটির সভায় মানে প্রথম কলকাতার প্রস্তুতি কমিটি, তারপর রাজ্যের প্রস্তুতি কমিটি, সেই সভায় যে যুবরা উপস্থিত ছিল তা কিন্তু আজকের যে উপস্থিতি তার থেকে সংখ্যায় অনেক অনেক বেশি। আমি আগেই বলেছি সময়টা একরকম নয়, এটা সময়ের জন্যই হয়। তখন সংগঠন গড়ে ওঠেনি, গড়ে তোলার জন্য প্রস্তুতি কমিটি, তাতে কিন্তু ঘরটা একদম গমগম করেছে, বসার জায়গা নেই এমন হয়েছে। এটা বর্তমানে যারা যুব আন্দোলন করেন তাদের জ্ঞাতার্থে বিষয়টা উল্লেখ করলাম, কারণ আমার চোখে ভাসছিল সেই ছবিটা, আমি নিজে ছিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে তখন একদিকে দুঃসময় ছিল, বামপন্থী আন্দোলন নতুন ভাবে গড়ে উঠছে এবং একটা অনুকূল পরিবেশ, বিশ্বব্যাপী বিচার করলে অনুকূল পরিবেশ ছিল। তখন বিশ্বব্যাপী দক্ষিণপন্থী রাজনীতির দাপাদাপি ছিল না, কারণ তখন সমাজতান্ত্রিক শিবির ছিল এবং সমাজতান্ত্রিক শিবিরের একের পর এক সাফল্য তখন কিন্তু মানুষকে আকৃষ্ট করতে সাহায্য করেছে, বিশেষ করে ছাত্র যুবদের আকৃষ্ট করতে সাহায্য করেছে। এই ধরুন, এই যে শুক্লা নামতে শুরু করেছে মহাকাশ থেকে, আগামীকাল বিকেলে ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরে তার অবতরণটা শেষ হবে। এই মহাকাশ বিজ্ঞানে সেই 1957 সালে প্রথম সোভিয়েত ইউনিয়ন তারা একটা লাইকা, একটা কুকুর, ওটা বোধহয় যা একটা বিশেষ ধরনের কুকুরই, তাকে সহ পাঠিয়েছিল ওপরে, প্রথম, সারা বিশ্বে প্রথম। ফলে এটা নিয়ে খুব চর্চা হতো আর অনুসন্ধিৎসু মন নিয়ে ছাত্র যুবরা বিষয়টা ভাবত। অন্যদিক থেকে আমাদের রাজ্যে 67 রাজনৈতিক দিক থেকে একটু
প্রতিকূল পরিবেশ ছিল। তখন কে কোথায় কখন ছুরিকাঘাতে খুন হয়ে যাচ্ছে এটা হিসেব করা যেত না। বারে বারে দেখেছি। কারণ রাজনীতির দিক থেকেও 1964 সালের পর বলা যায় 1962 সালে 62 সালে চীন ভারত সীমান্ত সংঘর্ষ, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, এগুলো খানিকটা প্রতিকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করেছে। আবার অনুসন্ধিৎসু মন নিয়ে যারা বিচারটা করে তাদের জানবার আকাঙ্ক্ষা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। একটা হিসেব করলে দেখা যায় সেটাও একদিক থেকে অনুকূল, আবার আরেক দিক থেকে প্রতিকূল, এ দুটোই অবস্থান ছিল। সেই অবস্থান চলাকালীন সময়েতেই জন্ম হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। আর আজকে স্মরণসভা হচ্ছে কমরেড মলয় চট্টোপাধ্যায় স্মরণে, কমরেড সোমশুভ্রগুপ্তর স্মরণে। যখন যুব সংগঠন গড়ে ওঠে সোমশুভ্রগুপ্ত জন্মগ্রহণ করেনি। 2রা এবং 3রা অক্টোবর গড়ে ওঠে, আর বিল্টুর জন্ম হয়েছিল সে বছরই ডিসেম্বর মাসে, তাই তো? সে বছরই ডিসেম্বর মাসে, ফলে তার জন্ম হয়নি। কিন্তু তার পিতা শঙ্করগুপ্ত যুব আন্দোলনে যুক্ত ছিলেন। তবে তার একটু অসুবিধা হতো, যুব আন্দোলনে ছিলেন মানে তখন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক থাকাকালীন সময়তে তার কাজে অসুবিধা হতো। পরবর্তীকালে সে চলে আসে, সেটা 80-র দশকে শুরুতে। 80-র দশকে শুরুতে বলার থেকে ভালো বলা 80 সালে। হ্যাঁ, না 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 না, তখন পিডির কাজ করতো ওখানে থেকে, চুয়াত্তরে এখানে আসেনি, চাকরি ছেড়ে চলে আসেনি, চাকরি ছেড়ে এসেছে 80 সালে। কথাটা হচ্ছিল 78 থেকে, 78 সাল থেকে কথা হতে হতে 2 বছর লেগেছে। তখন ও বলল এখন ছেড়ে দিয়ে চলে আসবো। এটা অনেকদিন চাকরি করতে পারতো। আর তার আগে পিডির কাজের সঙ্গে যুক্ত ছিল, সাপ্তাহিক পত্রিকা পিডিতে। তার জন্য রোজ এখানে আসতে হতো না, শিলিগুড়িতে থেকেই করতে পারতো, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি যে কথার জন্য বলছি সেটা হচ্ছে জন্মলগ্নে যুব সংগঠনের ক্ষেত্রেও শঙ্করগুপ্ত যুক্ত ছিল। আর যুব সংগঠনের জন্মের অনেক পরে বিল্টুর জন্ম হয়। এটা নিয়ে তো কিছু করা যাবে না। এখন যুব সংগঠন গড়ে ওঠার সময়তে একটা সভাতে, ওই বিনানি হল, তখন বারবার আমরা বিনানি হল ভাড়া নিতাম, ওই বিনানি হলে সেখানে মানে আমরা আক্রান্ত হয়েছিলাম। মানে কি করে অলোকদার মাথার ঘেঁষে চলে গেল একটা আদলা ইট, সেটা বোঝা খুব মুশকিল। কারণ মাথায় চুল কম ছিল অলোকদার, কিন্তু মাথায় লাগলে তো হয়ে যেত স্পট ডেট, কিন্তু বেরিয়ে গেল। অনেকে আহত হয়েছিল, হাসপাতালে পাঠাতে হয়েছে, চিকিৎসা করতে হয়েছে। নকশাল উপদ্রব শুরু হয়েছিল, অর্থাৎ বামপন্থী সংকীর্ণতাবাদী রাজনীতির উদ্ভব হয়েছিল। এটা কিন্তু যুব সংগঠন গড়ে ওঠার সময় থেকেই এই সমস্যাটা তখন ছিল। সেই দিক থেকে বিচার করলে তখন অনুকূল পরিবেশ থাকলেও দুঃসময়ও ছিল। আর এখন দক্ষিণপন্থী রাজনীতির দাপাদাপি, সারা বিশ্বেই দক্ষিণপন্থী রাজনীতির দাপাদাপি, আমাদের দেশেও
দক্ষিণপন্থী রাজনীতির দাপাদাপি, এই ধরনের অবস্থান, রাজনৈতিক বিন্যাসের এই অবস্থানে দাঁড়িয়ে যুব সংগঠনের গুরুত্ব অপরিসীম। কারণ যুব সংগঠন যদি, যুবরা যদি এ ব্যাপারে না চিন্তা ভাবনা করে তাহলে সমস্যা দেখা দেবে। আমাকে কমরেড মাসুদুদ্দিনের একটা কথার স্মরণাপন্ন কথা এখানে উল্লেখ করতেই হবে। ছাত্র আন্দোলনের বিকাশ চীন দেশে হয়েছিল 1919 সালে। সংগঠিত ছাত্র আন্দোলনের বিকাশের একটা পর্ব 1919 সালে 4 মে, এটাকে বলা হতো চীনের ইতিহাসে মে 4 মুভমেন্ট। তার 20 বছর পরে, তখন নাম ছিল পিপিং, যেটা পিপিং থেকে পিকিং থেকে এখন বেইজিং, সেই শহরেতে একটা স্মরণ সভা হয়, একটা ছাত্র আন্দোলনের 20 বছর স্মরণে সভায় প্রধান বক্তা ছিলেন কমরেড মাও সেতুং। তিনি ছাত্রদের, যুবদের উদ্দেশ্য করে বলতে যেয়ে বলেছিলেন, ছাত্র যুব এটাকে বিভাজন করা খুব মুশকিল, বয়সের বিভাজন হয়, কিন্তু ছাত্র অবস্থাতেও যুব করতে পারে, আর যুবরা ছাত্র মানে ছাত্রত্ব ছেড়ে যুবতে বেশি কাজকর্ম করে। কিন্তু ব্যাখ্যা করতে যে বলেছিলেন 20th অ্যানিভার্সারি অফ মে 4 মুভমেন্টের, যে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে এই ছাত্র যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা তখনই ছাত্র যুবরা পালন করতে পারবে যখন কি হলো, আচ্ছা, যখন দেখা যাবে যে ছাত্র যুবরা শ্রমিক এবং কৃষকের স্বার্থকে নিজেদের স্বার্থের সঙ্গে জড়িয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, কাজকর্মে অগ্রসর হতে পারে। ততদিন পর্যন্ত ছাত্র যুবরা আন্দোলন সংগ্রামের সাথী হবে, বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত থাকবে, যতদিন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে শ্রমিক কৃষকের আদর্শটা সামনে থাকবে। যখন ওনার কথায় হচ্ছে, দে উইল রিমেইন রেভলিউশনারি till they move with the interest of workers and peasantry. So long they will be revolutionary, যখন থাকবে, if they do not uphold the, তারা যদি তাদের সেই অবস্থান থেকে চ্যুত হয় তাহলে তারা অবিপ্লবী হতে পারে, এমনকি প্রতি বিপ্লবী হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা আমি উল্লেখ করলাম এই জন্য যে ছাত্র যুব আন্দোলন নিশ্চয়ই ছাত্রদের স্বার্থ নিয়ে লড়বে, নিশ্চয়ই যুবদের স্বার্থ নিয়ে লড়বে, কিন্তু ছাত্র যুব আন্দোলনে যদি সেটা কোনো দৃষ্টিভঙ্গি পরিষ্কার না থাকে তাহলে সেই আন্দোলনের ফসল কখনোই বামপন্থী আন্দোলন, পরিবর্তনকামী আন্দোলন তার দ্বারা লাভবান হবে না। তাই আজকের এই দুঃসময় এখানে ছাত্রদের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যুবদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কমরেড মলয় চ্যাটার্জি, সে আমার নিজের বন্ধুও ছিল, এবং তার যে কার্যকলাপ পালন করার সময় দেখেছি দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু একেবারে সার্বিকভাবে সমাজ পরিবর্তনের লড়াইয়ের সঙ্গে যুক্ত থাকার দৃষ্টিভঙ্গি। এবং বিল্টু, সেও সমাজ পরিবর্তনের লড়াই চিন্তায়
সেও মশগুল ছিল। সেই জন্য এই সমাজ পরিবর্তনের লড়াইয়ের সঙ্গে যুক্ত এই মানে প্রজন্মের ফারাক প্রচণ্ড। মলয়ের সঙ্গে বিল্টুর প্রজন্মের ফারাক এ তো বিশাল। অর্থাৎ মানে আজ থেকে যখন এই সংগঠন হলো, তার সঙ্গে যে 67-এ সংগঠন হয়েছে 67 সালে, তেমন আজ থেকে 58 বছর আগে, 58 বছর আগে হয়েছে। এর মধ্যে কমরেড মলয় চলে গেছে, তার সঙ্গে বয়সজনিত কারণ, অসুস্থতা কারণ দুটোই আছে, কিন্তু বিল্টুর চলে যাওয়ার সময় ছিল না। মলয় চট্টোপাধ্যায় এবং সোমশুভ্রগুপ্তর স্মরণে আমাদের, আমি বলবো তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই। তাদের যে দৃষ্টিভঙ্গি কার্যকলাপ, কার্যকলাপের সঙ্গে মাও সেতুংয়ের যে বক্তব্য উল্লেখ করলাম তার যেরকম মিল আছে, এখানে কথা আছে যে এসএফআই গড়ে ওঠার সময় স্লোগান ছিল যে স্টাডি অ্যান্ড স্ট্রাগল। কথাগুলো উল্লেখ করা আছে, বিল্টু ওই কথা বলতো, স্টাডি স্ট্রাগল। আমি বলবো যে যেই দুই যুব সংগঠক, যুব নেতা, তার স্মরণে যিনি একেবারে যুব সংগঠন গড়ে ওঠার সময়কাল থেকে যুক্ত ছিলেন, যতদিন যুবতে থাকা যায়। আজকাল আবার থাকার ব্যাপারেতে আমার বিচারে কথাটা বলছি, অনেকে বয়স গোপন করে, যুব সংগঠনে থাকবার জন্য বয়সটা গোপন করে। কারণ আমার মনে আছে আমি এর এক্সিকিউটিভ কমিটি, বোধ হয় না তোমাদের কি এক্সিকিউটিভ কমিটি, তো কি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সদস্য আমি জন্মলগ্ন থেকে ছিলাম, এই যুব ডিওয়াইএফআই। তা যখন কনফারেন্সটা কোচবিহারে হচ্ছে, রাজবাড়িতেই হয়েছিল, ওখানে হলে, মানে এটা জায়গাটা, সামনের জায়গাটাতে প্যান্ডেল করে, তো সেখানে আমাকে কমিটিতে রাখা হয়েছে, মানে রাখা হবে ঠিক হয়েছে। আমি তখন ছিলাম না, তা আমি শুনতে পেয়ে বললাম, দীনেশ দা আমি থাকবো না। কেন? আরে এরপরে যখন কনফারেন্স হবে তখন আমি তো 40 হয়ে যাবে আমার, এর পরের কনফারেন্সের আগেই আমার 40 হয়ে যাবে, সেই জন্য আমার থাকা উচিত না। কিন্তু আমি দেখেছি অনেকে বয়সটা ভাঁড়িয়ে থাকার চিন্তা করে, এটা আমি জানি না আপনাদের অভিজ্ঞতা হয়েছে কিনা। কারণ অতীতে আমি যখন ছাত্র যুব সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তখন এই অভিযোগ আমার শুনতে হয়েছে, আচ্ছা অমুককে আপনারা সম্পাদক করলেন, তার বয়স এখন কত? আগে তো ছিল 42, এখন তো 40 হয়েছে, তার বয়স তো 42-এর উপরে হয়ে গেছে, তাকে আপনারা সম্পাদক করলেন, এরকম অভিযোগ এসছে। আমি বলছি এটা হয় কেন? যে লক্ষ্য, যে আদর্শ, সেই লক্ষ্য আদর্শ থেকে ভ্রষ্ট হলে পরেতেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই জন্য কথাটা উল্লেখ করলাম যে আমাদের দৃঢ়ভাবে সমাজ বিপ্লব, সমাজ পরিবর্তন, তার রাজনৈতিক দর্শনের সঙ্গে যুক্ত থেকেই যুব সংগঠন করা উচিত। সেই যুব সংগঠন করতে যেয়ে অবশ্যই গরিব মানুষের, ধরুন আগে আমাদের বস্তি সংগঠন সেভাবে ছিল না, কলকাতায় ছিল বস্তি ফেডারেশন, কলকাতায় শুধু, রাজ্যব্যাপী বস্তি সংগঠন ছিল না, অথচ বস্তি সংগঠনের গুরুত্ব সাংঘাতিক। তো বস্তির মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে যুবদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন শ্রমজীবী মানুষকে যে কোনো
অঞ্চলের শ্রমজীবী মানুষকে, সেখানে তো যুবরা বাস করে, তাদের সংগঠিত করার প্রয়োজন আছে। স্বাভাবিকভাবে যে লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ লিখবো আমি গণতন্ত্র আর সমাজতন্ত্র, আর কি স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র আমি লিখব। এমব্লেম, তার যে মর্মবস্তু, তদনুযায়ী আমার কার্যকলাপে আমি তার প্রতিফলন ঘটাবো না। এই দুটো জিনিস কখনোই চলা উচিত না। এই দুটো জিনিসে চলার মতো করে কমরেড মলয় চট্টোপাধ্যায়, কমরেড সোমশুভ্রগুপ্ত চলতেন না। তাই তাদের স্মরণসভায় আমাদের শপথ নেওয়া উচিত, আমরা আমাদের যা করণীয় কাজ সেই কাজ সম্পন্ন করব। ওই যে অর্ণব বলছিল তার অভিজ্ঞতার ভিত্তিতে সোমশুভ্রের কথা, আমি বলতে পারি মলয় চট্টোপাধ্যায়ের তার কিছু কথা, আমার তো নিজের মনে হতো যে আমি সর্বক্ষণে কর্মী হিসেবে কাজ করব না। মলয় যে কষ্ট করেছে সে বলা কমান নয়। মলয় চট্টোপাধ্যায়, হরিনারায়ণ অধিকারী যেরকম কষ্ট করত আদর্শের প্রতি অবিচল থাকার জন্যই এই কষ্টটা তাদের করতে হয়েছে। গায়ে হাওয়া দিয়ে তারা কাজ করেননি। তাই কষ্টসাধ্য কাজ হলেও করবার জন্য, সম্পন্ন করার জন্য শপথ গ্রহণ করব। এবং সমাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের মধ্য থেকেই জন্ম হয়েছে যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, সংগঠিত ছাত্র আন্দোলন, সংগঠিত যুব আন্দোলন সারা পৃথিবীতে গড়ে উঠেছে সাম্রাজ্যবাদ বিরোধিতা, আধিপত্যবাদের বিরুদ্ধতা করে। তাই সেই লক্ষ্যে পথ চলার জন্য শপথ গ্রহণ করাই হবে আজকের দিনে, অর্থাৎ স্মরণসভায় দাঁড়িয়ে শপথ নেওয়া। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, আপনাদের আগামী দিনে আপনারা ইতিহাস রচনা করার মতো কাজ করতে পারবেন ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি। কমরেড মলয় চট্টোপাধ্যায়, লাল সেলাম। কমরেড সোমশুভ্রগুপ্ত, লাল সেলাম।